আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 জুন 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে চালু হয়নি সাধারণ শ্রমিক ভিসা, আরও দীর্ঘমেয়াদে বন্ধ থাকার আভাস। ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ 30,000 কর্মী, সমাধান খুঁজছে হাই কমিশন। ওমানে অসহনীয় তাপমাত্রা, শ্রমিকদের স্বার্থে সরকারের কঠোর আইন। দেশে হত্যা করে পালানোর চেষ্টা, কাতার বিমানবন্দরে বাংলাদেশি গ্রেপ্তার। প্রবাসে একদিনে কুমিল্লার 3 ব্যক্তির মৃত্যু, ওমানের রাস্তায় পিষ্ট হলেন মিজানুর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি। যে 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তবে খুব সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে। এছাড়া সুনির্দিষ্টভাবে কেবল সেসব বাংলাদেশি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসির দেশগুলোতে বসবাস করছেন। অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করা হয়নি। গত বছরের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসায় স্থগিতাদেশের 7 মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে ওমান। এই খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ নাখোশ, অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এর আগে ভিসা প্রসঙ্গে ওমান সরকারের বিভিন্ন পর্যায়ে বুধবার সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার। ওমানে শ্রম রপ্তানি চালু রাখার বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশি দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 31 মের পর বাংলাদেশ সহ 15 দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না। এ ঘটনায় শুক্রবার শেষ মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য উপচে পড়া ভিড় ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু ভিসা পেয়ে কয়েক লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি কর্মী। হ্যাঁ, হঠাৎ করে বলতেছে ঠিক আছে টিকিটের দাম বেশি এবং যেখানে কন্ট্যাক্ট করছি 4,80,000 টাকা, সেখানে আমার 6 লক্ষ টাকা দেওয়া লাগছে। আমার সাথে কথা ছিল 4,80,000 টাকা এবং তারা বলতেছে এখন টিকিটের দাম বেশি, অমুক তমুক এই সেই বইলে আরও 6 লক্ষ টাকা, আমার টোটাল 6 লক্ষ টাকা আমার কাছ থেকে নিচ্ছে। যদি কপালে না থাকে তাহলে তো যাইতে পারবো না, না যাইতে পারলে তো মানে সমস্যাটা তো আমাদের, মানে ভুক্তভোগী তো আমরা। আমঘরে রাত্রে 1টা বাজে কল দিয়ে কইতাছে রুমেতে বাড়িতাম এয়ারপোর্ট আইতাম, আইয়া আমগো টিকিট হয়েছে সকালে 6টা বাজে কনফার্ম। এখন আমরা বাড়ি তুলেছি রুমেতে, আমঘরে কইতাছে যে এখন আইসো না, কতক্ষণ পরে আসো, সকালে 9টার সময় আসো, তোমাদের 12টা বাজে ফ্লাইট। এখন 12টা বাজে, এখন কইতাছে সন্ধ্যা 6টা পর্যন্ত বসে থাকতাম। টিকিটের টাকা হ্যাঁ কি করতেছে এটা হ্যাঁ কইতাছে আমরা তো 5 লাখ টাকা করে দিচ্ছি, আমগো টাকা মনে হয় আগেই খাইলেছি। পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া, আমাদের পরিবার থেকে ভিতরে নিয়ে বাইরে যেতে হচ্ছে। আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না। আমার একটা ব্যবস্থা চাই আমরা, যে এর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে। আমার এ যাবৎ 3-4টা ডেট দেওয়া হয়েছে, আমাদের থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা মতো নেওয়া হয়েছে, তারপর আবার টিকিট পাচ্ছি না। এদের পরিবার সহ সবাই হতাশ। তবে ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।
শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় আসতে পারেনি তাদের নিয়ে আসার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যেন তাদের দ্রুত নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, 5,27,000 বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করা হয়েছে। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। হাই কমিশন থেকে এখন নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য শুক্রবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের ভিড় ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকিট না পেয়ে 30,000-এর বেশি কর্মী হতাশ হয়ে বাড়ি ফেরেন। দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামবিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট 24 সুইটসে, অথবা অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। হিটস্ট্রোক সহ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইতোমধ্যে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। শুক্র ও শনিবার ওমানের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এর মধ্যে হামরা আর দুরু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 48.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বারকা, ইব্রি ও সুনাইনায় তাপমাত্রা ছিল 48 ডিগ্রির কাছাকাছি। এদিকে চলমান তাপপ্রবাহে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কড়া রোদ বা ভর দুপুরে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে 500 রিয়াল জরিমানা করা হবে। তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না। ওমানে দিনকে দিন যখন তাপমাত্রা বাড়ছে, তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। পরবর্তী 3 মাস এই আইন কার্যকর থাকবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। বাংলাদেশের এক হত্যা মামলার আসামিকে কাতার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার দায়ে আসামি ছিলেন অভিযুক্ত প্রবাসী রাসেল মাহমুদ। বৃহস্পতিবার কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর কাতার ইমিগ্রেশন পুলিশ 12 ঘন্টা আটক করে রাখার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর শুক্রবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতার হওয়া প্রবাসী রাসেল মাধবদী থানার পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসার পাশাপাশি দেশেও ব্যবসা করতেন। এছাড়া সদর উপজেলা যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পর এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহার নামীয় আসামি রয়েছেন 2 জন। হত্যার কাজে ব্যবহৃত গুলির খোসা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী 2 নম্বর আসামি রাসেল মাহমুদ বিদেশে পালিয়ে যাবার সময় কাতার বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত 28 মে রাতে একদল দুর্বৃত্ত মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয় তার সঙ্গে থাকা আরও 2 জন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি এবং ওমানে একই দিনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার 3 প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে এবং 1 জন সড়ক দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন
সৌদি প্রবাসী আমির হোসেনের ছেলে মইনুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আলামিন হোসেন এবং ওমান প্রবাসী মৃত আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান। ওমান প্রবাসী মিজানুর শনিবার কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে সালালার সুলতান কাবুস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মইনুল ইসলাম চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরব যান। একটি কোম্পানিতে আইটি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফিরে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে কিং ফয়সাল হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসী আল আমিনেরও একইভাবে মৃত্যু হয়েছে। দর্শক, এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।